গল্পের আসরে অগ্নিলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা গল্প অপেক্ষা। জামিলুর রহমান সাহেবের বাড়িতে আজ ভয়াবহ উত্তেজনা। তিনি অফিসে যাননি, বারান্দার বেতের চেয়ারে বসে আছেন, হাতে মোটা একটা দড়ি। তার সামনে টেবিলে চা দেওয়া হয়েছে, তিনি চা খাচ্ছেন না। চা ঠান্ডা হচ্ছে। আজ টোকন, শোভন দুই ভাইকে শাস্তি দেওয়া হবে। এই শাস্তি মাঝে মধ্যেই দেওয়া হয়। শাস্তি প্রক্রিয়া ভয়াবহ। ফাতেমা চিন্তিত মুখে হাঁটাহাঁটি করছেন। শোভন টোকনকে ঘরে ঢুকিয়ে তালা মেরে দেওয়া হয়েছে। যথাসময়ে তালা খুলে জামিলুর রহমান সেই ঘরে দড়ি হাতে ঢুকবেন, ভেতর থেকে দরজা বন্ধ করে দিবেন। পরের 1 ঘন্টা ভেতর থেকে পশুর গোঙানির মতো শব্দ আসবে। ফাতেমা স্বামীর সামনে দাঁড়ালেন, নিচু গলায় বললেন, চা ঠান্ডা হয়ে গেছে, আরেক কাপ বানিয়ে দিব? জামিলুর রহমান বললেন, না। ওরা কি করেছে তোমার জানার দরকার নেই। ফাতেমা প্রায় ফিসফিস করে বললেন, ছেলে মানুষ। জামিলুর রহমান বললেন, 2 দিন পর এসএসসি পরীক্ষা দিবে, ছেলে মানুষ মোটেই না। দাড়ি গোঁফ উঠে গেছে, ছেলে মানুষ কি? করো, তুমি বাবা, তুমি তো শাসন করতেই পারো, আমার এই অনুরোধটা রাখো। জামিলুর রহমান বললেন, যাও চা আনো। ফাতেমাকে যত বোকা মনে হয় তত বোকা তিনি বোধ হয় না। চা বানানোর কথা বলে তিনি সময় নিচ্ছেন। যত সময় যাবে রাগ তত পড়বে। চা বানিয়ে সুপ্রভার হাতে দিয়ে পাঠাতে হবে। মানুষটা একমাত্র সুপ্রভার সঙ্গে সহজভাবে কথা বলে। সুপ্রভা হাত নেড়ে নেড়ে কি সব গল্প করে, মানুষটা আগ্রহ নিয়ে শোনে। সুপ্রভাকে বলতে হবে মজার কোনো দীর্ঘ গল্প সে যেন শুরু করে। ফাতেমা নিজেই চা বানাতে গেলেন। অনেকদিন চুলার পাশে যান না, শরীর ক্রমেই ভারী হয়ে যাচ্ছে। আগুনের আজিকাল আর সহ্য হয় না, মাথা দপদপ করে। তালা বন্ধ করে ঘরের খাটে শোভন টোকন বসে আছে। শোভনকে মোটেই চিন্তিত মনে হচ্ছে না, তবে টোকন ভয় পেয়েছে। তার মধ্যে ছটফটানি ভাব স্পষ্ট। সে বারবারই বন্ধ দরজার দিকে তাকাচ্ছে। তাদের অপরাধ মোটামুটি গুরুতর। এই অপরাধ আগে কয়েকবার করেছে, ধরা পড়েনি। আজ সকালে ধরা পড়ে গেছে। ধরা পড়া কোনো কারণ ছিল না, 2 ভাইয়ের হিসেবে সামান্য গন্ডগোল হয়ে গেছে। জামিলুর রহমান সকালবেলা বাথরুমে অনেকখানি সময় কাটান। তিনি খবরের কাগজ নিয়ে বাথরুমে ঢুকেন এবং কাগজ শেষ করে বের হন। খুব কম করে হলেও 15 মিনিট সময় লাগে। বাবার কোটের পকেট থেকে মানিব্যাগ বের করে কিছু টাকা সরানোর জন্য এই সময়টা যথেষ্ট। তারা তাই করল, কিন্তু সামান্য গন্ডগোল হয়ে গেল। মানিব্যাগ থেকে টাকা বের করার সময় জামিলুর রহমান শোবার ঘরে ঢুকলেন। জামিলুর রহমান বললেন, তোরা আয় আমার সঙ্গে। তারা বাবার সঙ্গে গেল। এখানে আরো একটা ভুল করা হলো। তারা দৌড়ে পালিয়ে যেতে পারত, পালিয়ে যাওয়া হলো না। জামিলুর রহমান 2 ছেলেকে ঘরে ঢুকিয়ে বাইরে থেকে তালা দিয়ে দিলেন। শোভনের পানি পিপাসা পেয়েছে, শাস্তি কখন শুরু হয় বলা যাচ্ছে না। পানি খেয়ে নিতে পারলে ভালো হতো। পেছনের দিকে জানালাটা খোলা, সে জানালা দিয়ে 1 জগ পানি যদি কেউ দিত। শোভন খাট ছেড়ে জানালা পাশে এসে দাঁড়ালো। জানালায় লম্বা করে শিক বসানো। একটা শিক বাঁকানো কোনো কঠিন কাজ না, শাবল দিয়ে চার দিলেই শিক বাঁকবে। দারোয়ান ভাইয়ের ঘরে শাবল আছে। জানালার পাশে ইমনের মুখ দেখা গেল। ভয়ে তার মুখ সাদা হয়ে গেছে। টোকন, শোভন 2 ভাই, তারা খুব প্রিয় মানুষ। রাতে সে এই ঘরে তাদের সঙ্গে ঘুমায়। এদের ভয়াবহ শাস্তি কিছুক্ষণের মধ্যে শুরু হবে। ভাবতেই তার বুক শুকিয়ে আসছে। এর আগের বার শোভন অজ্ঞান হয়ে পড়েছিল, ডাক্তার আনতে হয়েছে, স্যালাইন দিতে হয়েছে। আজও নিশ্চয় সেরকম কিছু হবে। ইমন, যা চট করে 1 জগ পানি নিয়ে আয়। ইমন ছুটে গেল পানি আনতে। পানির জগ শিকের ফাঁক দিয়ে ঢুকছে না। সে জগ বদলে 2টা পানির বোতল নিয়ে এলো। শোভন বলল, বাবা কি করছিলে? চা খাচ্ছেন। হাতে দড়ি আছে? তুই একটা কাজ কর, দারোয়ান ভাইয়ের ঘর থেকে শাবলটা নিয়ে আয়। শাবল দিয়ে শিকে 4 দিয়ে শিক বাঁকিয়ে ফেলবি। আমরা পগার পার হয়ে যাব। পারবি না?
পারবো। তাহলে দেরি করিস না। ইমন শাবল আনতে ছুটে গেল। জানালার শিক বাঁকানোর কাজটা খুব সহজেই হয়ে গেল। দুই ভাই মুহূর্তের মধ্যেই উধাও হয়ে গেল। জামিলুর রহমান তালা খুলে কিছুক্ষণ চুপ করে থেকে শীতল গলায় ডাকলেন, ইমন। ইমন ফ্যাকাশে মুখে ঘরে ঢুকলো। জামিলুর রহমান বললেন, তুই কাঁপছিস কেন? তুই কি করেছিস? ওদের সাহায্য করেছিস? ইমন হ্যাঁ সূচক মাথা নাড়ল। কিভাবে সাহায্য করেছিস? শাবল এনে দিয়েছিস? শার্ট খোল। ইমন শার্ট খুলল। বিছানায় উপর হয়ে থাক। আজ তোকে এমন একটা শিক্ষা দেব যে জীবনে কখনো অপরাধীকে সাহায্য করবি না। জামিলুর রহমান ভেতর থেকে দরজা বন্ধ করে দড়ি হাতে নিলেন। ইমন দাঁত কামড়ে পড়ে আছে। তার মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই সে মারা যাবে। দরজা বন্ধ। ইচ্ছা থাকলেও কেউ তাকে বাঁচানোর জন্য আসবে না। প্রচন্ড শারীরিক যন্ত্রণার সময় কোনো প্রিয়জনকে ডাকতে ইচ্ছে করে। ইমন ফিসফিস করে ডাকছে, ছোট চাচা, ও ছোট চাচা। বাতাস কেটে দড়ির শিশি শব্দে নিচে নেমে আসছে। এই শব্দে ইমনের ডাকাডাকি চাপা পড়ে যাচ্ছে। ইমন অজ্ঞান হয়ে যাবার আগ মুহূর্তে দেখল জানালার শিক ধরে মিতু এসে দাঁড়িয়েছে। মিতুর গোলাকার মুখ লালচে হয়ে আছে। মিতু তীব্র স্বরে সারা বাড়ি কাঁপিয়ে চিৎকার করে বলল, বাবা, বাবা। এরপরে কি ঘটেছে ইমনের মনে নেই। সন্ধ্যাবেলা ফিরোজ এসে হতভম্ব। ইমন অর্ধচেতনের মতো পড়ে আছে। তার সারা গায়ে ব্যান্ডেজ, শরীরে জ্বর, ঠোঁট কেটে ফুলে উঠেছে। ফিরোজ বলল, তোর কি হয়েছে? ইমন বলল, কিছু হয়নি। কিছু হয়নি মানে? কে তোকে মেরেছে? বড় মামা। তোর বড় মামা কি পাগল? এইভাবে কেউ কাউকে মারে? সে পেয়েছে কি? বাড়িতে জায়গা দিয়ে মাথা কিনে নিয়েছে? তোর এখানে থাকতে হবে না, তুই চল তো। কোথায় যাব? আমার সঙ্গে যাবি, আমার মেসে থাকবি, মেসে থেকে পড়াশোনা করবি। তোকে আমি এই বাড়িতে রাখবো না। মা যেতে দেবে না ছোট চাচা। যেতে দেবে না মানে? অবশ্যই যেতে দেবে। আমি ভাবির সঙ্গে কথা বলছি। ফিরোজ দোতলায় উঠে গেল। সুরাইয়া দোতলার বারান্দায় টুলের উপর বসেছিলেন। তার হাতে একটা বই। বইটার নাম স্বপ্নতথ্য, স্বপ্নের ব্যাখ্যা দেওয়া। স্বপ্নের ব্যাখ্যা পড়তে তার ভালো লাগে। ফিরোজকে দেখে তিনি বই বন্ধ করলেন। তার চোখে ঈষৎ বিরক্তি দেখা গেল। ভাবি, কেমন আছেন? ভালো। ইমনের কি অবস্থা আপনি দেখেছেন? দেখেছি, শুনেছি। অপরাধ করেছে, শাস্তি পেয়েছে। এইভাবে কেউ কাউকে মারে? ভাইজানের রাগ বেশি। তিনি যা করেছেন ঠিকই করেছেন। শাসনের দরকার আছে, শুধু আদরে কিছু হয় না। ভাবি, আমি তো ইমনকে এখানে রাখবো না। তুমি তাকে রাখার না রাখার কে? তুমি তাকে কোথায় নিয়ে রাখতে চাও? তোমার মেসে? খামাখা রাগ দেখিও না, খামাখা আদরও দেখিও না। ভাবি, আমি কোনো রাগ দেখাচ্ছি না। আমার মনটা খুব খারাপ হয়েছে। এইসব মন খারাপের কোনো দাম নেই। মাসে 2 মাসে একবার আসবে, সাথে থাকবে সস্তার কিছু খেলনা, খানিকক্ষণ কষ্টাকষ্টি করে চলে যাবে। এইসব আদরের মানে কি? ভাবি, আপনি আমার উপর কেন রাগ করছেন বুঝতে পারছি না। আমি রাগ করছি না তো, তোমার উপর রাগ করবো কেন? ফিরোজ হতাশ গলায় বলল, ভাবি, আজ রাতটা আমি এই বাড়িতে থেকে যাব। ওর খুব জ্বর। ইমনের সঙ্গে ঘুমিয়ে থাকি। ওর পাশে কারো থাকা দরকার। সুরাইয়ার স্বপ্নতথ্যের বই খুলতে খুলতে শুকনো গলায় বললেন, বাড়তি আদর দেখানোর কোনো দরকার নেই। ওদের কপালে অনাদর লেখা। আমি চাই ওরা যেন অনাদরেই মানুষ হয়। আপনি কি ইমনকে দেখেছেন? না। আপনার কি উচিত না ওর পাশে কিছুক্ষণের জন্য হলেও বসা? শোনো ফিরোজ, আমার কি উচিত বা উচিত না এই উপদেশ তুমি আমাকে দিতে এসো না। আমি উপদেশ চাইও না। আমি চাই না কেউ আমাকে উপদেশ দিক। এক কাজ করো, আজ তুমি চলে যাও, অন্য একদিন এসো। আজ তুমি উত্তেজিত, আমি নিজে সারাক্ষণ উত্তেজনার মধ্যে থাকি। অন্যের উত্তেজনা আমার ভালো লাগে না। চলে যেতে বলছেন? হ্যাঁ, চলে যেতে বলছি। জামিল ভাইয়ের সঙ্গে একটু কথা বলে যাই। অবশ্যই, তুমি তার সঙ্গে কথা বলবে না। সুরাইয়া স্বপ্নের বই খুলে বসলেন। সাপ দেখলে শক্র বুদ্ধি পায়, সাপ কামড়াতে থাকলে অসুখ হয়।
সাপ মারতে দেখা শুভ শুক্র বিনাশ হয়। সাপ ও সাপিনীকে শঙ্খ লাগা অবস্থায় দেখলে ধন প্রাপ্তি কিংবা পুত্র সন্তান প্রাপ্তি হয়। ইমনের জ্বর কমেছে, দুপুরে 102 ছিল, এখন 100। ঘুমের ওষুধ দেওয়ার কারণে সে সন্ধ্যা পর্যন্ত ঘুমিয়েছে, সারাদিনে কিছু খায়নি। কিছুক্ষণ আগে এক বাটি স্যুপ খেয়েছে। তার মাথার কাছে সুপ্রভা বসে আছে। সুপ্রভা তাকে গল্পের বই পড়ে শোনাচ্ছে। ইমনের গল্প শুনতে মোটেও ভালো লাগছে না। বেচারি এত আগ্রহ নিয়ে পড়ছে বলে ইমন কিছু বলছে না। সুপ্রভা মাথা দুলিয়ে দুলিয়ে পড়ছে। ইমনের মনে হলো তার বোনটা ওই তো কিছুদিন আগে হামাগুড়ি দিত, আজই এত বড় হয়ে গেছে। ভাইকে বই পড়ে শোনাচ্ছে, কি আশ্চর্য। সুপ্রভা রিনা রিনে গলায় পড়ছে। লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ু চোখের সামনে থেকে বইটা সরিয়ে ফেলুদার দিকে ফিরে বললেন, রামমোহন রায়ের নাতি ছিল সেটা জানতেন? ফেলুদার মুখের উপর রুমাল চাপা, তাই সে শুধু মাথা নাড়িয়ে জানলেন। আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা গল্প অপেক্ষা। আজ ছিল এর 6ষ্ঠ পর্ব। আমরা প্রায় গল্প পড়ে থাকি। আমাদের গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধুদের সাথে শেয়ারও করবেন। সবাই ভালো থাকবেন।